করছি হাই ভোল্টেজ মডেল 23। আজকের মডেলে 20টি কোশ্চেন সলভ করব এবং প্রশ্নগুলো আমরা দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে নিয়েছি হচ্ছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। তো আমরা আজকের এই আলোচনার প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, মোস্তারিরা 4 বোন। দেখেন এই প্রশ্নটা আসছে আমাদের এই 8ম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে 2012 সালে। সো এই প্রশ্নটা আসার পর থেকেই বেশ প্রশ্নটার প্রতি অনেকের একটা ঝোঁক যে কোশ্চেনটা কিভাবে উত্তর হচ্ছে। সো এটা খুব কঠিন না, একদম সহজ একটা প্রশ্ন। তো বলেন তো এখানে কি উত্তর করা যায় বা আমরা কি উত্তর করতে পারি? আপনাদের পক্ষ থেকে একটু দ্রুত বলবেন ইনশাল্লাহ। সাইদুর রহমান, বৃষ্টি আছেন হচ্ছে বান্দরবান থেকে, ফাইন। বলছে মোস্তারিরা 4 বোন। এখানে মোস্তারির পরিবর্তে যে কোনো একটা নাম আসতে পারে। যেমন আমি যদি বলি আলিমরা 6 ভাই, তারপর আপনি যদি যে কোনোভাবে বলতে পারেন যে বৃষ্টিরা 3 ভাই বোন। সো এরকম করে যদি বলতে চাই তাহলে এখানে উত্তরটা হচ্ছে হলো সি নাম্বার। সো এইগুলোকে কেন আমরা এইভাবে উত্তর করব? এইটা একটা সহজ ওয়ে যে আপনি এইভাবে আনসার করবেন। কেন? মোস্তারি হ্যাজ 3 সিস্টার্স, তার মানেই তো মোস্তারির আরও কয়জন বোন আছে? আরও 3 জন বোন আছে, মানেই তো মোস্তারি সহ মোট কয়জন? 4 জন। সো এইটাকে এমন করে বলার দরকার নাই মোস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর নাম্বার অফ 4, এইভাবে করে বড় করে বলার কোনো যুক্তি নাই। তো সিম্পলি এটা তো অর্থটা এমনি বোঝা যাচ্ছে যে মোস্তারির 3 বোন আছে, মানে হলো মোস্তারি নিজেও একটা বোন, সে সহ মোট কয় বোন? 4 বোন। সো এই ধরনের বাক্যগুলোই আমরা এইভাবেই ট্রান্সলেশন করব। খুব সহজে মনে রাখবেন যে যখন এইভাবে 4 থাকবে তখন আমরা খুঁজবো 3, তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। জাস্ট এটি সংক্ষেপে যদি এইটুকু মনে রাখেন তাহলে আপনার জন্য হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে এখানে হ্যাজ বা হ্যাজ ভার্ব থাকতে হবে। তবে এইটাকে কিন্তু আবার এইভাবেও বলা যায় যে মোস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর নাম্বার অফ 4। আচ্ছা, তার মানে এইখানে এইভাবেও বলা যায় যে তারা ভাই বোন, মানে মোস্তারি এবং তার বোনরা মিলে মোট কয়জন? 4 জন। কিন্তু এইভাবে এত বড় সেন্টেন্স বলার কোনো যুক্তি নাই। এই জন্য সংক্ষেপে আমরা এখন থেকে কি চুজ করব? যে যখন 4 বোন বলবে আমরা এখানে 3 সিস্টার যোগ করে দেবো, ব্যাস, মোস্তারির সাথে। এখন যদি বলে আলিমরা 6 ভাই, আমরা সত্যি 6 ভাই, তাহলে আপনাকে লিখতে হবে এরকম, আলিম হ্যাজ 5 ব্রাদার্স। আলিম হ্যাজ 5 ব্রাদার্স, এইভাবে বলতে হবে। ঠিক একইভাবে আপনাদের নিজেদেরটা নিজেরা এইভাবে করে নেন, যার যার মতো করে একটা ট্রান্সলেশন। এটা খুব লাগে মাঝে মধ্যে যখন নিজের পার্সোনাল ইন্ট্রোডিউস করা হয়। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। 2 নম্বর প্রশ্ন, হুইচ লিভিং ইন পভার্টি দ্য পয়েট হ্যাড এ ড্যাশ গ্রেট ডিল অফ সাফারিংস। ওকে, এটাতে কি করতে পারি আমরা? বলছে ওয়াইল লিভিং ইন পভার্টি, মানে দরিদ্র অবস্থায় বসবাসের সময় দ্য পয়েট হ্যাড টু, কবিকে করতে হয়েছিল কিছু একটা, সেইটা কি? ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিংস, মানে হচ্ছে ব্যাপক পরিমাণে দুঃখ আর যন্ত্রণা তাকে কি করতে হয়েছিল? সহ্য করতে হয়েছিল। ঠিক আছে, আমরা 2 ভাই 1 বোন, উই আর 2 ব্রাদার্স অ্যান্ড এ সিস্টার, এভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 ভাই 1 বোন, উই আর 2 ব্রাদার্স অ্যান্ড এ সিস্টার। আচ্ছা, এখানে আমরা বলছেন তো ওই কারণে উই ব্যবহার করলেন। আর যদি আপনি বলতেন যে মোস্তারির 2 ভাই 1 বোন, তাহলে আপনি বলতেন আব্দুল্লাহর 2 ভাই 1 বোন, তখন আপনি বলতেন আব্দুল্লাহরা 2 ভাই 1 বোন, তখন আপনি বলতেন আব্দুল্লাহ হ্যাজ এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। মানে আব্দুল্লাহ যেটা বলতে চাইছেন আমি বুঝতে পারছি। যেমন আমার 6 ভাই, আমরা 2 বোন, তাহলে কি বলবো? আলিমরা 6 ভাই এবং 2 বোন। তাহলে আমাকে এরকম বলতে হবে জিনিসটা, আলিম হ্যাজ 5 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। মোট মিলে কিন্তু আমার 8 জনই হলো। আলিম 1 জন, 5 ভাই আর হলো 2 বোন, মোট 8 জনই আমরা, 6 ভাই 2 বোন। ঠিক আছে, এইভাবে আপনি বলতে পারেন। আচ্ছা, হুইচ, এখানে কোনটা আনসার হবে? এটা হবে হলো পুট আপ উইথ, মানে কি? সহ্য করা। পুট আপ উইথ বাংলা কি হবে? সহ্য করা। তো বলছে কি, তাহলে সহ্য করার ইংলিশটা হচ্ছে পুট আপ উইথ, দুইটা একসাথে আছে, গ্রুপ ভার্ব। এটা একদম সহজ ছিল। হ্যাঁ, আচ্ছা, এইখানে আমরা পুট দিয়ে কিছু গ্রুপ ভার্ব আপনাদেরকে একটা লিস্ট দিতে চেয়েছিলাম, দেওয়া হয়নি, যাই হোক। 3 নাম্বারটা বলেন, ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট। ওই যে আগেরটাই, পুট আপ উইথ মানে সহ্য করা, সেটাই হচ্ছে টলারেট। পুট আপ উইথ মানে কি? টলারেট মানে সহ্য করা, টলারেট সহ্য করা, পুট আপ উইথ
পুট আপ উইথ, ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট, সহ্য করা, ব্যাড টেম্পার ফর লং, মানে হচ্ছে মন্দ আচরণ বেশি সময়ের জন্য সহ্য করা খুবই কঠিন ব্যাপার। সো এখানে উত্তরটা হবে হচ্ছে 3-এর বি নাম্বার, 3-এর বি। নেক্সট, এইখানে আপনাদের জন্য পুট সংক্রান্ত আমি একটা লিস্ট রাখছি। এই পুট গ্রুপ ভার্বটা আমরা এখনো হয়তো ফ্রি ক্লাসে আলোচনা করিনি, কিন্তু এই পুট গ্রুপ ভার্ব থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন আসে, আমরা এটা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখেন পুট গ্রুপ ভার্ব থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যেমন এইখানে পুটের সাথে অ্যাসাইড, এইটা আমরা যদি এক সাইড করে রাখি তাহলে সঞ্চয়ের উদ্দেশ্যে জমা রাখা। পুট অ্যাওয়ে মানে হচ্ছে লিভ করা বা ত্যাগ করা। পুট বাই মানে হচ্ছে লে বাই মানে সঞ্চয় করা। পুট ডাউন মানে হচ্ছে সাপ্রেস দমিয়ে রাখা। পুট ইন মানে কি দেখা দেওয়া। পুট অফ মানে গেট রিড অফ মুক্ত রাখা। আরেকটা পুট অফ মানে হলো পোস্টপন স্থগিত রাখা। সো পুট দিয়ে আরও 7-8টা ফ্রেজাল ভার্ব আছে, কিন্তু আমরা এখানে অল্প কয়টা দিয়েছি। এর মধ্যে আপনারা কয়েকটা একটু স্টার্ট দিবেন, যারা খাতায় লিখছেন একটু কষ্ট করে লিখবেন, যেগুলো রাগে একমা, সেটা হলো পুট বাই সঞ্চয় করা, এটা বারবার লাগবে আমাদের। আর হচ্ছে পুট অফ, ওই অফের মধ্যে আবার এইটা লাগে, এই লাস্টেরটা পুট অফ মানে কি স্থগিত করা, স্থগিত করা। হ্যাঁ, পুট ডাউন এইটাও লাগে, সেটা হচ্ছে দমিয়ে রাখা অর্থে সাপ্রেস, সাপ্রেস মানে কি দমিয়ে রাখা। এই কয়েকটা একটু আপনারা লিখে রাখবেন, পুট দিয়ে এই কয়েকটা থেকে বারবার প্রশ্ন আসে। 4 নাম্বার, হি ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ, নাজিমউদ্দিন বলছিলেন 3-এর বি নাম্বার, হামিদুর 3-এর বি। আচ্ছা এটা বলেন তো 4 নাম্বারটা, হি ওয়েটেড আনটিল দ্য প্লেন, হি ওয়েটেড সে অপেক্ষা করেছিল, আনটিল দ্য প্লেন যতক্ষণ না পর্যন্ত প্লেন ড্যাশ। এই প্রশ্নটা আনসার নিয়ে অনেক বিতর্ক আছে। এখন এই বিতর্কর মধ্যেই আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি, যে হি ওয়েটেড সে অপেক্ষা করেছিল। একটা জিনিস আপনাকে একটু খেয়াল করতে হবে, এখানে বাস্তবতা আপনি বুঝবেন তখনই যখন আমি জিনিসটা ক্লিয়ার করব। আনটিল, এখন দুটি ঘটনা যখন ঘটবে, এখন দেখেন এইখানে ঘটনাটা আগে বুঝতে হবে। ঘটনাটা বলতে কি, সে অপেক্ষা করেছিল যতক্ষণ না পর্যন্ত প্লেনটা নেমেছিল বা নামলো। এখন আপনি এখানে দুইটা মিনিংই সঠিক, কোনোটাই সমস্যা না, কিন্তু সমস্যা হলো যে প্রশ্নটা তৈরি করছে তার। এখন এইখানে অপশন উত্তর হতে পারে টুক অফ অথবা হ্যাড টেকেন অফ, দুইটাই। এই টেক অফ বা টুক অফ কথাটার মানে হলো উড্ডয়ন করা, তাই না? নামা, আচ্ছা টেক অফ মানে নামা না, এটা তো উড্ডয়ন করা। আচ্ছা তার মানে এখানে এইটার উত্তর দুটোই সঠিক, কিন্তু আপনি প্রশ্নে যদি একটা না থাকলে আরেকটা উত্তর করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম প্রাধান্যটা যেটা আগে আছে সেটা দিয়ে দিই। এখন পরীক্ষক কোনটা উত্তর নেবেন সেটা পরীক্ষকের বিষয়, ওটা নিয়ে আমাদের টেনশন না। জাস্ট এখানে উত্তর দুইটাই সঠিক। আনটিলের আগে পাস্ট টেন্স আছে, এই জন্য পরেও হবে পাস্ট টেন্স, ব্যাস এতটুকুই, ঠিক আছে। আনটিল নেগেটিভ মিনিং দেয়। মেহেদি হাসান শাওন বলছেন 8-এর ডি 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 ডি, অনেকবার বলছেন ডি। হ্যাঁ ডিতে আমরা ভুল বলছি না, কিন্তু আপনি বিকে কেন ভুল বলবেন? বিও তো ভুল বলা যাবে না, দুইটাই পাস্ট টেন্স। এটা হচ্ছে একই সময়ে দুইটা ঘটনা ঘটবে এমন তো বোঝাতে পারে, যে যখন প্লেনটা টুক আপ করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিল, যতক্ষণ পর্যন্ত প্লেনটা যাচ্ছিল না আসছিল না ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করছিল, এরকম। সো দুইটাই সঠিক আর কি। আচ্ছা নেক্সট 5 নাম্বার, দ্য সিনোনিম অফ অবজুরেট। ওয়াও, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড অবজুরেট। অবজুরেট মানে কি? অবজুরেট, অবজুরেট, অবজুরেট বানানটা খেয়াল রাখবেন। এই শব্দটা খুব একটা প্রচলিত না, কিন্তু এটা আসছিল পরীক্ষায়। অবজুরেট মানে হলো একগুয়ে বা জেদি। অবজুরেট মানে কি? একগুয়ে, একগুয়ে মানে হচ্ছে যেটাকে আমরা বলি কি জেদি। জেদি বলতে কি মানে সে একরোখা, সে ওই কাজটা করবেই, এরকমটা জেদি বোঝাতে ব্যবহার করা হয় অবজুরেট। অবজুরেট সেটার সিনোনিম হচ্ছে স্টাববর্ন। স্টাববর্ন মানে কি? জেদি। অবজুরেট, স্টাববর্ন। অবজুরেটের সিনোনিম হচ্ছে স্টাববর্ন, জেদি। জেদি মানে হলো সে একটা কাজ করবেই, এরকমটা স্থির চিন্তা। সো এটা হবে স্টাববর্ন, স্টাববর্ন। আচ্ছা এখানকার সবগুলো শব্দের মিনিংটা একটু দেখে নেই। অবজুরেট এন্ড স্টাববর্ন, অদম্য বা কঠিন। ডিসিটফুল, প্রতারণা, জানতাম এটা কিন্তু এইটা ভুলে গেছিলাম। সুইন্ডলার, সুইন্ডলার মানে কি? প্রতারক। এই যে এই শব্দটা সুইন্ডলার মানে হচ্ছে প্রতারক, এটা আমি ভুলেই গেছিলাম। সুইন্ডলার মানে প্রতারক। আরেকটা স্লাই, স্লাই মানে চালাক, ওটা জানেন আপনারা, সমস্যা নাই। নেক্সট 6 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনকাউন্টার। ওয়াও, এনকাউন্টার। এখানে কাউন্টার শব্দটা দুইভাবে ব্যবহার করে। আমরা জানি কাউন্টার মানে টিকিট কাটার কাউন্টার, কিন্তু সেই কাউন্টার আর এনকাউন্টার এক জিনিস না। এনকাউন্টার কথাটার মানে হচ্ছে আপনি কারোর সাথে সরাসরি যুদ্ধ করা,
বা প্রতিহত করা বা কাউকে বাধা দেওয়া বা কাউকে কোনো কিছু করতে না দেওয়া, সো এটাকে বলা হয় এনকাউন্টার। সো এখানে বলছে এনকাউন্টার মানে কি হবে? ব্যাটেল। ব্যাটেল মানে যুদ্ধ করা, এটা হতে পারে। কনকর্ড মানে, কনকর্ড শব্দের অর্থ হচ্ছে বিশাল। কনকর্ড মানে কি বলেন? কনকর্ড মানে হলো বিশাল বা অনেক। পার্ট মানে অংশ, হারমোনি মানে হচ্ছে সুরের মিল, মত, একতা। হ্যাঁ, সো এখানে আনসার হবে 6 ব্যাটেল মানে যুদ্ধ। ব্যাটেল মানে যুদ্ধ। এরপর 7 হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। একটা গ্রামাটিক্যাল প্রশ্ন, ম্যাটেরিয়াল নাউন, নাউন থেকে দেওয়া হয়েছে। গ্রামাটিক্যাল প্রশ্ন, হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন? হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা, রিং শব্দটা কি? রিং সবগুলোই আমরা ব্যাখ্যা করব। বুক শব্দটা কি? রিভার শব্দটা কি? পেপার শব্দটা কি? রিং মানে কি? রিং মানে হচ্ছে আংটি, মানে আমরা যেটাকে গণনা করতে পারি। সো গণনা করতে পারা মানে হলো এটা হচ্ছে কমন নাউন। বুক মানে বই, এটাকে আমরা গুনতে পারি, গণনা করতে পারি, মানে এটাও কমন নাউন। রিভার মানে নদী, এটাও আমরা গুনতে পারি, মানে এটাও কমন নাউন। কিন্তু পেপার শব্দটাকে গুনতে পারি না, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখন বলবেন যে কিভাবে এটা হলো? পেপার শব্দটা কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয়? পেপার, দেখেন আমি আপনাদেরকে যদি বলি যে পেপার, এখন এই যে কথার কথা, এই যে কাগজগুলো পেপার, এগুলো সব এক একটা পেপার, তাই না? এখন এই পেপারগুলো এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটা আছে, এইগুলোতে আসলে বড় একটা উপাদান থেকে তৈরি হয়ে এটাকে স্লাইড টুকরো টুকরো করা হয়েছে। এখন এটা তো বাইন্ডিং করা না, যে এটা এক বাইন্ডিং মানে এটা একটা বই, এটা একটা শিট, এরকম না, বরং এটা হচ্ছে পিচ অফ পেপার। মানে কি? পেপারের টুকরো, পিচ, পিচটাকে গুনতে পারেন। দোকানে গিয়ে আমরা বলতে পারি যে ভাই আমাকে 10 পিচ কাগজ দেন, কিন্তু আপনি বলেন না যে 10টা পেপার দেন। দোকানে কি বলি আমরা এক্স্যাক্টলি? আমরা যখন A4 কাগজ কিনতে যাই তখন আমরা কি বলি? আমাকে 10 পিচ কাগজ দেন। তার মানে কি? পিচটাকে, পিচের সামনে আপনি সংখ্যা দিচ্ছেন। সো পিচ গণনাবাচক হতে পারে, কিন্তু পেপার গণনাবাচক না। পেপার এইটা একটা সমন্বিত বা বস্তুর উপাদান, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বই তৈরির উপাদান, এই কারণে আমরা এটাকে আবার ম্যাটেরিয়াল নাউন বলবো। এবার কি ক্লিয়ার সবাই যে পেপারটা ম্যাটেরিয়াল? কিন্তু এই উপাদান থেকে তৈরি হওয়া বুক, সেটাকে আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি। বই, একটা বই, দুইটা বই। সো এটা হলো বুকটা হলো কমন নাউন আর পেপারটা হলো ম্যাটেরিয়াল নাউন। খুব গুরুত্বপূর্ণ উদাহরণটা, অনেকে এটা ভুল করে থাকেন। সো আশা করি আজকের পরে আর ভুল করব না আমরা। 8 নম্বর প্রশ্ন, হি ইজ আ বেটার ওয়ার্কার দেন আই। হি ইজ এ বেটার ওয়ার্কার দেন আই, কি হবে এখানে আনসার? হি ইজ এ বেটার ওয়ার্কার দেন আই। হি ইজ এ বেটার ওয়ার্কার দেন আই। এখানে বেটার শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? রাইট, আব্দুল্লাহ আল বাশার স্যার। রিং, রিং শব্দটাও কিন্তু কমন নাউন। রিং মানে আমরা হাতে যে আংটি পরি সেটাকে বলা হচ্ছে রিং। সো আংটি তো আমরা গুনতে পারি, একটা, দুইটা, তিনটা তৈরি করতে, মানে গুনতে পারি। কিন্তু রিং যে উপাদান থেকে তৈরি হয়, গোল্ড বা সিলভার বা ডায়মন্ড, ওইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যান্না বলছেন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হবে। এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ, আপনার কনসেপ্ট সুন্দর। এখানে এ হচ্ছে আর্টিকেল আর ওয়ার্কার হচ্ছে নাউন। নিঃসন্দেহে ওয়ার্কারের অবস্থা বোঝাচ্ছে, ওয়ার্কার হচ্ছে ভালো। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এখানে আর বাড়িয়ে বলার কিছু রাখে না। এইটা হলো একটা বি ভার্ব, আর বাকি এই বি ভার্বের পরে এই অংশটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট হিসাবে আছে। এই পুরো অংশটা কি বলতে পারেন? এটা তো কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু অবজেক্ট না, কারণ বি ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এইখানে দেনের পরে যে আই আছে, এই আই শব্দটা এখানে এইটা কি একটা ওয়ার্ড, নাকি এইখানে একটা অক্সিলারি ভার্ব উল্লেখ আছে, না এটা আই নাকি মি হওয়া উচিত ছিল? এই সম্পর্কে আপনাদের একবার আলোচনা করেছি, আপনারা জানেন আই থিঙ্ক। মনে রাখবেন এখানে যখন আই থাকবে তখন যদি প্রশ্ন করে এই দেন শব্দটা এখানে কি, আপনারা উত্তর হতে পারবে কনজাংশন। কনজাংশন অপশনে থাকতে পারে প্রিপোজিশন কিনা, অপশনে থাকতে পারে অ্যাডভার্ব কিনা। একটু অ্যাডভান্স বললাম কথাটা। এই যে দেন শব্দটা এখানে আপনি কি বলতে পারবেন? কনজাংশন না প্রিপোজিশন না অ্যাডভার্ব? মনে রাখবেন যখন এখানে আই আছে মানে সরি মানে সাবজেক্টিভ প্রোনাউন আছে, তখন এখানে আপনার কিন্তু উজ্জ আছে এই এম, আই এম, এম কথাটা ওখানে উজ্জ ছিল, দ্যাটস ওয়াই এটা একটা কনজাংশন। দেন শব্দটা এখানে একটা কনজাংশন। নেক্সট 9 নাম্বার, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ ড্যাশ, কি হবে?
কি হবে 9 নাম্বারটা? এই যে এখন থেকে আপনাদের আর মুখে বলবো না, মাঝে মধ্যে দেখাবো, সম্ভব হলে করেন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি হইতো, ইফ, যদি, যদি, কি হইতো যদি, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি হইতো ইফ, যদি, ড্যাশ, কি হবে আনসারটা? আন্না বলছেন হচ্ছে কনজাংশন, ঠিক আছে ওইটা। আচ্ছা এইখানে এই ক্লজটা কে বুঝেন, এটা 27তম বিসিএস এবং অন্যান্য জায়গায় আসছিল। হোয়াট দিয়ে শুরু আছে সেন্টেন্স, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটাই বাক্যের সাবজেক্ট। উড হ্যাভ হ্যাপেন্ড এটা থার্ড কন্ডিশনাল আছে। এখন এই প্রশ্নটা অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কেউ বলছেন 9 ডি, কেউ বলছেন 9 সি। ওকে, মমিন বলছেন 9 ডি। এখন এইখানে একটা আসল একটা গোমর আছে জানেন। আপনারা হয়তো এই প্রশ্নগুলো কেন কনফিউজ হন, কারণ আপনি মূল বেসটা বুঝেন না। বেসটা আমি একটু বুঝাই আপনাকে, দেখেন সমস্যা তো এই দুইটার মধ্যে, এগুলো নিয়ে সমস্যা নাই। আচ্ছা এখন এইটার আর এইটার পার্থক্য হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েস আর এটা হলো প্যাসিভ ভয়েস, তাই তো, রাইট? তো দ্য ব্রিজ হ্যাড ব্রকেন, ভেঙে পড়েছিল, আর হ্যাড বিন ব্রোকেন মানে ভেঙে পড়তো বা ভেঙে পড়িত। আচ্ছা দুইটার মধ্যে পার্থক্য, এটা প্যাসিভ এটা অ্যাক্টিভ। এখন প্রশ্ন হলো ব্রিজ যে ভেঙে যাচ্ছে এটা অ্যাক্টিভ করবেন না প্যাসিভ করবেন, খুবই মুশকিলের কথা। দেখেন ভালো করে বুঝেন কথাটা। একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, ব্রিজটা কি একদিনে ভেঙে পড়বে? অবশ্যই না। যখন ব্রিজটা তৈরি হবে তখন ব্রিজটা নিজস্ব শক্তি দিয়ে ব্রিজটা দীর্ঘদিন চলবে, দীর্ঘদিন ব্রিজটা ভালো থাকবে, তাই না? সো এইটা হলো ব্রিজের একটা অ্যাক্টিভ সেন্স। একইভাবে ব্রিজটা দীর্ঘদিন ব্যবহারের ফলে একটা সময় সে ভেঙে পড়বে, সে নিজেই ভেঙে পড়বে। ধরেন একটা ব্রিজ এমনভাবে তৈরি আছে 100-200 বছর পর ওখানে কেউ যাওয়া লাগবে না, অটোই ওটা কি পড়তেছে, প্রাকৃতিকভাবেই ভেঙে পড়ছে। সো এইটা কিন্তু অ্যাক্টিভ সেন্স। মানে যখন কোনো বস্তুগত বিষয় সাবজেক্ট হয় তখন সে অ্যাক্টিভের ন্যায় কাজ করতে পারে। এটার নাম হলো পার্সোনিফিকেশন। একটা শব্দ শিখে নেন, পার্সোনিফিকেশন। যারা অনেকে জানেন এই শব্দটা, লিটারেচারে আছে। পার্সোনিফিকেশন মানে ব্যক্তিরূপে কাজ, ব্যক্তি না হয়েও ব্যক্তিরূপে কাজ। যেমন আমি যদি বলি ফ্যান ঘুরে, কলম লিখে, দেখেন কলম তো বস্তু, তারপরেও কিন্তু সে লিখতে পারে না। আচ্ছা কম্পিউটার বস্তু, তাও সে চলে, হ্যাঁ বিদ্যুতের সাহায্যে চলে, ওকে চলুক, কিন্তু আমরা কিন্তু এগুলোকে সবসময় অ্যাক্টিভ সেন্স ধরি। তারপর ট্রেন ইজ রানিং, ট্রেন চলছে, ট্রেনকে কিন্তু অ্যাক্টিভ সেন্স ধরি। ফ্যান ইজ মুভিং, ফ্যানটা ঘুরছে, এটা কিন্তু ফ্যানকে আমরা অ্যাক্টিভ সেন্স ধরি। সো ঠিক এইভাবে যে বস্তুবাচক বিষয়গুলো ব্যক্তির মতো না হোক সেটা অ্যাক্টিভ রূপে কাজ করতে পারে, এ ধরনের সাবজেক্টকে বলা হয় পার্সোনিফিকেশন। ঠিক সেইমভাবে এই সেন্টেন্সটাতে এই ব্রিজটার কথা পার্সোনিফিকেশন আকারে আছে। তার মানে এটা হচ্ছে এখানে পার্সোনিফিকেশন মানে হলো অ্যাক্টিভ ভয়েসে কাজ করবে। তার মানে এখানে ব্রিজটা নিজে ভাঙার কথা বলা হচ্ছে, কারণ এখানে বলছে সেতুটি ভেঙে যেত তবে কি হতো, তাই না? কিন্তু এরকমটা যদি হইতো যে সেতুটিকে যদি ভাঙা হইতো তবে কেমন হইতো, তো ভাঙা হইতো বললে এখানে নিঃসন্দেহে আপনার বাই এক্সপ্লোশন বা কিছু একটা, বাই সৈনিক বা বাই বোম্বিং কিছু একটা লেখা থাকতো। তার মানে যদি এই সেন্টেন্সে এরকমটা থাকতো যে বাই এক্সপ্লোশন মানে হচ্ছে এক্সপ্লোশনের দ্বারা ব্রিজটিকে ভাঙা হইতো, দেন আমি প্যাসিভ মুড গ্রহণ করতাম। কিন্তু এইখানে যে লজিকটা, সেই লজিক অনুযায়ী আমাকে অ্যাক্টিভ মুড ধরতে হবে, যে ব্রিজটা নিজে ভেঙে পড়া অর্থে আমরা হ্যাড ব্রোকেনটাই উত্তর করব। কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি মনে থাকবে। একইভাবে কেউ যদি ধরেন গ্রেপ্তার করার কথা বলা হয়, হ্যাঁ মানে কেউ দেশ ত্যাগ করতে চাইলে তাকে গ্রেপ্তার করা হইতো, সেইটা প্যাসিভ মুড, কারণ গ্রেপ্তার করা হইতো। একইভাবে সো ব্রিজটা যদি ভাঙা হইতো বুঝাইতো তাহলে সেটা প্যাসিভ মুড হইতো, কিন্তু এখানে অ্যাক্টিভ হবে আনসার। এখন যদি মনে করেন প্রশ্নে কখনো এই অ্যাক্টিভ অপশনটা নাই, তখন আপনি বাধ্য হয়ে এই ডি নাম্বার উত্তর করতে পারেন, কিন্তু কনফিউজ হয়েন না। আমি যাহা বললাম এই দুইটা থাকলে এইভাবে আপনারা আগে অ্যাক্টিভ ধরে উত্তর করবেন, অন্য কোনো কারণ যদি না থাকে। এখানে যদি বাই এক্সপ্লোশন উল্লেখ থাকতো তখন আবার নিঃসন্দেহে আমরা ডি নাম্বারটাই লজিকে দিতে পারতাম। ঠিক আছে, সব কিছুই হচ্ছে লজিক্যালি কাজ করবে। নেক্সট 10 নম্বর, নোবডি নকড হিম ডাউন। ওকে, এখানে একটা লজিক আছে, লজিক। মনিরুজ্জামান হামিদুর রহমান বলছেন চাঁদ উঠেছে, রাইট, চাঁদ নিজেই ওঠে প্রাকৃতিক নিয়মে। সো এটাকেও আমরা অ্যাক্টিভ ভয়েসে বলবো। নোবডি নকড হিম ডাউন, কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি।
নোবডি নকড হিম ডাউন, কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি। ইট ওয়াজ অ্যান, এটা ছিল একটা কি। এখন এই প্রশ্নের লজিকটা কি? ইনসিডেন্ট, অকারেন্স, ইভেন্ট নাকি অ্যাক্সিডেন্ট? নিঃসন্দেহে এটা অ্যাক্সিডেন্ট বলবো। কেন? নোবডি নকড হিম ডাউন, কেউ তাকে নক করে নাই, মানে কেউ তাকে ধাক্কা দেয়নি। এটা ছিল অ্যাক্সিডেন্ট, মানে কোনো একটা গাড়ির কারণে অথবা রোড গর্ত আছে সে কারণে সে পড়ে গিয়েছিল। সো 10-এর উত্তরটা হবে অ্যাক্সিডেন্ট। কেন অ্যাক্সিডেন্ট দিচ্ছি? কারণ আপনি দেখেন এই সেন্টেন্সটা একটা নেগেটিভ ইমপ্রেশন প্রকাশ করছে। নেগেটিভ ইমপ্রেশন কি? যে দুর্ঘটনা ঘটেছে, তার মানে এখানে কেউ তাকে জোর করে ধাক্কা দেয় নাই, বা এই ঘটনাটা এরকম হয়েছে যে এমনি ঘটে নাই, বা এই ঘটনাটা হচ্ছে একেবারে দুর্ভাগ্যক্রমে, সেই জন্য অ্যাক্সিডেন্ট নেগেটিভ ওয়ার্ডটা নিয়েছি। আর ইনসিডেন্ট হলো সাধারণ কোনো ঘটনা, ওয়াকারেন্স মানে জেনারেল ঘটনা, ইভেন্ট মানে যেটা আগে থেকে নিজেরা ইচ্ছা করে তৈরি করা হয়। সো এইগুলো খেয়াল করতে হবে যে অর্থের তারতম্যের কারণে আমরা নেগেটিভ ইমপ্রেশন হিসেবে এই অ্যাক্সিডেন্টটা গ্রহণ করলাম। কোন বাক্যটি শুদ্ধ? 11 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? এইবার আসেন কারেকশন। কোন বাক্যটি শুদ্ধ? কারেকশন বলেন। মনিরুজ্জামান, আপনারা যারা ক্লাস দেখেন, বৃষ্টি সুশীল, নতুন নতুন বন্ধুদেরকে একটু অ্যাড করার চেষ্টা করবেন আমাদের সাথে। ওকে, বলেন। পদ্মা ইজ অনলি প্রেজেন্ট, দ্য ম্যান ওয়াজ বর্ন ইন 1968, I feel myself hungry, the ships are quite healthy. আন্না বলছেন বি নাম্বার। এইটা অনেকে হয়তো ধরতে পারবেন যে কোন জায়গাটাতে ঠিক বা ভুল করা আছে। দেখেন 11 অ্যান্সার হবে, বি নাম্বারটা অ্যান্সার হবে। গুড, সবাই বুঝতে পারছেন। এইটাতে ভুল কেন? কারণ হলো এই যে অনলি শব্দটা এই পান্নার পাশে বসবে। অনলি পান্না ইজ প্রেজেন্ট, কারণ হচ্ছে অনলি শব্দটা যাকে বোঝায় তার পাশেই বসে। ঠিক আছে? সোহেলি আক্তার জাহান নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। আই ফিল মাইসেলফ, এই যে ফিল শব্দের পরে এখানে যে সাবজেক্ট থাকে তারা রিফ্লেক্সিভের প্রয়োজন নাই, কারণ ফিল মানেই হচ্ছে আমি আমারটা অনুভব করছি, আরেকজন আরেকজনেরটা অনুভব করছে। সো এই কারণে এখানে রিফ্লেক্সিভের কোনো প্রয়োজন নাই। আর এইটা তো ভালোই জানেন, শিপস শব্দটা এস হবে না, কারণ শিপ নিজেই জন্মগত প্লুরাল, এই জন্য এই প্লুরালের সাথে কখনো এস বাই এস এর প্রয়োজন হবে না। ক্লিয়ার? সো এই তিনটা কারণ, এইগুলো তিনটা ভুল, একটাই ছিল সঠিক, সেটা হলো বি নাম্বার। একদম ঠিক সমজাতীয় প্রশ্ন আপনাদের জন্য রাখা আছে। সমজাতীয় প্রশ্ন যেমন 12 নম্বরটা, কোন বাক্যটি শুদ্ধ? এখানে ওইটার সাথে সামঞ্জস্য রেখে কিছু উদাহরণ এখানে অ্যাড করা হয়েছে। দেখেন, আই ফিল হাংরি, এই প্রশ্নটার মধ্যে কোনটা সঠিক? 12 নম্বরটা। 12 কোশ্চেন নাম্বার 12 নম্বরটা কোনটা সঠিক হবে? দেখেন 12 নম্বর হচ্ছে আই ফিল হাংরি। এটা নিঃসন্দেহে আমরা একটু আগে বলে আসলাম, এটা সঠিক ছিল, রাইট? আই ফিল হাংরি। জাহান আপু বলেন এটা সঠিক। আই ফিল মাইসেলফ ইউজ হবে না। আই অ্যাম ম্যান অফ ওয়ার্ডস, এখানে কোথায় ভুল আছে? আমি হচ্ছে অল্প কথার মানুষ, এটা অবশ্য সত্য কথা যে আমি আলিম এক্সপার্ট ইংলিশের রাইটার হিসাবে সাধারণত আমি খুব বেশি কথা বাইরে বলি না, অল্প কথাই বলার চেষ্টা করি। দেখবেন আপনাদের ক্লাসেও ওই হাবিজাবি অনেক কথা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, যতটুকু সময় থেকে আপনাদের সময়টাকে পারফেক্ট ইউজের ব্যবস্থা করি। তো যাই হোক, আই অ্যাম এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এখানে ফিউ কথাটা হবে, মানে আমি অল্প কথার মানুষ। আবার শিপের সাথে এস হবে না, ঠিক আছে? আচ্ছা, সমজাতীয় দুইটা প্রশ্ন আসছিল, এটা প্রমাণ করলাম যে আসলে এক অপশনগুলো জানা থাকলে আপনি সমজাতীয় অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। 13 নম্বরটা, নিচের কোন বাক্যটি ঠিকঠাক? I don't take fruits, I have no appetite in food, he gave me some good advices, neither of us was present. এটা বলেন তো 13 নম্বরটা নিচের কোন বাক্যটা শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? 13 I don't take fruits, এখানে একটা ভুল। কি সেই ভুল? I don't take fruits, এই যে ফ্রুটস শব্দটা, ফ্রুট হচ্ছে আনকাউন্টেবল নাউন,
আই হ্যাভ নো অ্যাপিটাইট, এইখানে একটা কেস আছে। হি গেভ মি সাম গুড অ্যাডভাইস, একটা কেস আছে। নেইদার অফ আস, এখানে একটা কেস আছে। ব্যাস। ম্যান অফ লেটার্স দ্বারা হচ্ছে পণ্ডিত বোঝায়, জ্ঞানী বোঝায়, ম্যান অফ ওয়ার্ডস দ্বারা না কিন্তু। আচ্ছা, আই ডোন্ট টেক ফ্রুটস, এখানে ভুলটা হলো ফ্রুটস এস হবে না। এরপরে অ্যাপিটাইটের সাথে ক্ষুধা বোঝাতে, কোনো কিছুর জন্য ক্ষুধা বা নেশা বা আগ্রহ বোঝাতে অ্যাপিটাইটের সাথে ফর বোঝাতে হবে, ফর বসতে হবে। হি গেভ মি সাম গুড অ্যাডভাইসেস, এখানে এস হবে না, এখানে ভাবে শুধু অ্যাডভাইস। নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট, দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। 13 নাম্বার আনসার হবে হচ্ছে ডি নাম্বার, নাজিমুদ্দিন। ভুল হয়েছে আজকে, আর কোনোদিন ভুল করবেন না, কারণ ভুল থেকে যে শিক্ষাটা হয় সেটা মাথায় বেশিক্ষণ থাকে, স্থায়ী হয়। এই জন্য একই ভুল যদি 2বার 3বার করেন আরও ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু বারবার জিনিসগুলোকে পড়তে হবে। আপনাদের চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে শুধু পড়তে থাকা, পড়তে থাকা সর্বোচ্চ পরিমাণ। কেউ যদি 6 ঘন্টা পারেন 6 ঘন্টা, 10 ঘন্টা পারেন 10 ঘন্টা, আপনার চেষ্টার সর্বোচ্চটা দিতে হবে। হ্যাঁ, একটা স্বাভাবিক মানুষ যতখানি চেষ্টা করতে পারে, 10 ঘন্টা কেউ পারে, কেউ 12 ঘন্টা পারে, কেউ বা 14 ঘন্টা পড়তে পারে। এটা তার নিজস্ব সারাউন্ডিংস কেন্দ্রিক হিসাব হবে। হ্যাঁ, অন্যের সাথে তুলনা না, আপনার সাথে তুলনা করে আপনি সর্বোচ্চ সময় দেন, জব আপনার হবেই ইনশাল্লাহ। সো এখানে 13-র উত্তরটা হচ্ছে ডি নাম্বার। পরের প্রশ্নে যাই আমরা। হ্যাঁ, 14-15 এইখানে 2টা ট্রান্সলেশন দেওয়ার আছে, 2টা ট্রান্সলেশন দিয়েছি। 14-15 বলেন কি হবে? এবং 15 এই 2টা লিখিত প্রশ্ন। সো আপনারা একটু লিখেন 14-15 এই 2টা লিখতে হবে, লিখিত প্রশ্ন। 14 এবং 15 লিখলে কি হবে বলেন? চোদ্দ নম্বর বলছে সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়াড়ও। 15 নম্বর বলছে তুমি কলেজে যাওয়ার পূর্বে আমি বইটি পড়ে শেষ করব। আচ্ছা, একজন মনিরুজ্জামান লিখছেন হি ইজ নট অনলি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। হি ইজ নট অনলি গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। ওকে, গুড। তার মানে আপনার ট্রান্সলেশনে বেশ ভালোই দক্ষ হয়ে গেছেন। 9 কোড অফ ট্রান্সলেশনের কিছু একটা ছোঁয়া আপনাদের কাছে আছে। সে শুধু একজন ভালো ছাত্রই নয়, এই যে এখানে শেষ শুধু ডট ডট নয়, বরং অন্য একটা, তার মানে নট অনলি ডট ডট বাস অলসো আপনারা ইউজ করতে পারেন। হি ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট but also a good player। হয়ে গেল। আচ্ছা, পরেরটা তুমি কলেজে যাওয়ার পূর্বেই আমি পড়াটি শেষ করব। I will finish my reading। I will finish my reading before you go to college। কলেজে যাওয়ার before you go to college, তার মানে তুমি কলেজে যাওয়ার পূর্বেই আমি পড়াটি শেষ করব। আচ্ছা, এখানে যদি মনে করেন যে আপনি এখানে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট ইউজ করবেন, যে আই উইল হ্যাভ ফিনিশড, সেটা দিতে পারেন, কিন্তু ওইটার চেয়ে এইটা বেশি যৌক্তিক। কারণ হচ্ছে আমি শেষ করব, করিয়া থাকবো এমনটা টেন্স দিচ্ছে না। নর্মালি এখানে প্রেজেন্ট টেন্স আছে, সো এখানে আপনি নর্মালি ফিউচার টেন্স দিবেন, এটাতেই যথেষ্ট। সে সেন্টেন্সটাকে আরও বেশি মডিফাইয়ের জন্য হ্যাভ ফিনিশড দেওয়ার দরকার নাই। আই উইল ফিনিশ মাই রিডিং, বইটি আছে তাই না, রিডিং দ্য বুক।
I will finish my reading the book before you go to college. তুমি কলেজে যাওয়ার পূর্বে আমি পড়া শেষ করব। ওকে, নেক্সট। তাহলে ট্রান্সলেশন আপনারা পারবেন 16 নাম্বার, ডেথ ইজ ড্যাশ টু ডিসঅনার। এটা অনেকেই পারবেন, এটা আসলে কঠিন প্রশ্ন না। বলেন কি হবে এটা আনসার শুরু। ডেথ ইজ ড্যাশ টু ডিসঅনার মানে হচ্ছে মৃত্যুটা শ্রেয় কোনো একটা অসম্মানের চেয়ে। তার মানে এখানে আমরা কি উত্তর করব, এটা অনেকেই জানে, একটু ভুল করতে পারেন। 16C, ইয়েস। প্রেফার আর প্রেফারেবল এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রেফারিং না প্রেফারেন্স, দুইটা নাউন লাগবে না। এটা হলো অ্যাডজেটিভ আর এটা হলো সরাসরি ভার্ব। যেহেতু এখানে একটা বি ভার্ব আছে, তো আমরা জানি যে বি ভার্বের পরে অ্যাডজেটিভ বসে, দ্যাটস ওয়াই আমরা প্রেফারেবলটা এখানে উত্তর করব। 16 উত্তর হবে সি নাম্বার, প্রেফারেবল। ঠিক আছে, 16 উত্তর হবে প্রেফারেবল। কারণ কি? কারণ এখানে অলরেডি ভার্ব আছে, সো ভার্ব থাকার কারণে এখানে আমরা প্রেফারেবল নিছি। যদি এখানে ইজ না থাকতো তখন কিন্তু এখানে প্রেফার্স হইতো, প্রেফার্স। হ্যাঁ, শুধু প্রেফার না, প্রেফার্স হতো, মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতো। নেক্সট 17 নাম্বার বলছে দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোয়িং দ্য উইডিং। দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোয়িং দ্য উইডিং। স্মল রিসিপশন ফলোয়িং দ্য উইডিং। আমরা কিন্তু প্রায় শেষ দিকে চলে আসছি আমাদের হাই ভোল্টেজ মডেল। আজকে আলোচনা হচ্ছে 23। দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোয়িং দ্য উইডিং। দ্য ওয়ার্ড ফলোয়িং, এই যে ফলোয়িং দ্য উইডিং, ফলোয়িং মানে হচ্ছে মানে পরবর্তীতে, তার মানে কি এখানে কি এখানে হচ্ছে এই বিবাহ, উইডিং মানে বিবাহকে কেন্দ্র করে একটা ছোট্ট কি রিসিপশন ছিল। সো এখানে হচ্ছে ফলোয়িং শব্দটা দ্য উইডিংকে অন্য অংশের সাথে সংযোগ করেছে। সো এইখানে ফলোয়িং শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই উদাহরণটা আসছিল 39তম BCS এ। ফলোয়িং শব্দটা যে প্রিপোজিশন হতে পারে এটা অনেকেই হয়তো জানতাম না, কিন্তু BCS এই প্রশ্নটা আসার পরে আমাদের মাথায় কাজ করলো যে BCS এর প্রিপোজিশন বাইরের ভিতর থেকে দিচ্ছে না, একদম জাস্ট বেস থেকে দিচ্ছে যে আপনি প্রিপোজিশন জিনিসটা চেনেন কিনা। কারণ হচ্ছে এই শব্দটা এখানে দেখেন, এই সামনের এই স্মল রিসিপশন আর শেষের দ্য উইডিং, এই অংশটাকে, দুই অংশটাকে কি করেছে, কানেকশন করেছে, জাস্ট এই দুই অংশের মধ্যে ফ্রেজাল আকারে যোগ করেছে। সো এই জন্য এটার নাম হলো এটা একটা প্রিপোজিশন, এটার নাম প্রিপোজিশন, কারণ প্রিপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড বা ফ্রেজকে যোগ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, while I dash in the library someone threw a ball through the window. ওয়াও, এই প্রশ্নটা আপনাদের জন্য দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের, মানে একটা ভারতীয় প্রশ্ন দিয়েছি আপনাদেরকে, ইন্ডিয়ান একটা প্রশ্ন দিয়েছি। আচ্ছা, while I dash in the library someone threw a ball through a window. কেউ একজন থ্রিউ নিক্ষেপ করেছিল একটা বল থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে। আচ্ছা, এখন while-এর অংশটা কি করব? while-এর অংশটাকে কি করব? while-এর অংশটাকে আমরা এখানে কি আনসার করতে পারি? খেয়াল করেন, মনে রাখবেন while-এর সাথে যে দুটি অংশ থাকে, এখানে দুটি অংশের মধ্যে একটা কাজ চলমান, আরেকটা কাজ ঘটে। যেটি চলমান সেটি তো নিঃসন্দেহে কন্টিনিউয়াস, আর যেটা ঘটে সেটা হলো ইনডেফিনিট, রাইট? এখন দেখেন, তাহলে এখানে একটা কাজ ঘটেছে, সেটা কোনটা? কেউ একজন একটা বল নিক্ষেপ করেছে, এটা হলো ইনডেফিনিট। আর আরেকটা কাজ তাহলে চলছে, চলমান ছিল, সেটা হচ্ছে ওয়াজ সিটিং, while I was sitting, যখন আমি বসেছিলাম, মানে বসা অবস্থায় ছিলাম। এটা এমন না যে এরকম করে বসতেছি, এরকমটা না, ঠিক মানে বসাটা তার কি ছিল, চলমান ছিল। যখন সে বসেছিল তখন কেউ একজন একটা বল জানলা দিয়ে নিক্ষেপ করেছে। ক্লিয়ার? তার মানে while-এর সাথে while যুক্ত অংশ হবে কন্টিনিউয়াস আর অপর অংশ হবে ইনডেফিনিট। কথা শেষ। নেক্সট 19 নাম্বার চলছে হাই ভোল্টেজ মডেল 23, 23তম মডেল চলছে আজকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমরা হাই ভোল্টেজ মডেল মোটামুটি আশা করছি 40টার মতো নিব, 40-এর কাছাকাছি নিব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি প্রিজাইডেড ড্যাশ দ্য মিটিং। এই প্রিজাইডেড কথাটার মানে কি?
প্রিজাইডেড কথাটার মানে হলো পরিচালনা করা, বা যেটাকে আমরা বলি হচ্ছে সভাপতিত্ব করা বা উপস্থাপন করা, অনেক সময় এটাকে বলতে পারি। সো প্রিজাইডেড মানে হচ্ছে মিটিংয়ে সভাপতিত্ব করা। হি প্রিজাইডেড ওভার দ্য মিটিং, হি প্রিজাইডেড ওভার দ্য মিটিং, হি প্রিজাইডেড প্রিজাইডেড ওভার মানে হচ্ছে মিটিং বা অনুষ্ঠান পরিচালনা করার অর্থে আমরা ব্যবহার করব প্রিজাইডের সাথে ওভার, প্রিজাইডেড ওভার। ওকে, এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন হতে যাচ্ছে এই প্রশ্নটি 20, which one is singular from? এই নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন দিলাম, এটা হচ্ছে কোনটি হবে সিঙ্গুলার ফর্ম, which one is singular form? এখানে সিঙ্গুলার সংখ্যা কোনটা? ব্যাকটেরিয়া, ফেনোমেনা, রেডিয়াস, ক্রাইটেরিয়া। এইটা কতবার আসছে দেখেন, 38 BCS, 37 BCS আর অন্যান্যতে লেখাই আছে, অনেক জায়গাতে আসছে। এইটা মনির বলছেন হচ্ছে 20-এর উত্তর কি হবে? 19, ঠিক আছে, পার হয়ে গেছি আমরা। কোনটা সিঙ্গুলার? আমরা ল্যাটিন শব্দের সিঙ্গুলার প্লুরাল নিয়ে এর আগেও অনেকগুলো মডেল টেস্টে আপনাদেরকে জিনিসটা দেখিয়েছি যে 7টা রুল ছিল যে কি থাকলে কি হয়। ঠিক একইভাবে এখানে আছে দেখেন, ব্যাকটেরিয়া, ফেনোমেনা, ক্রাইটেরিয়া শব্দের শেষে যদি এ থাকে তাহলে সেটা হলো প্লুরাল। এটা ল্যাটিন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, পৃথিবীর সব শব্দের ক্ষেত্রে প্রযোজ্য না, পৃথিবীর সকল ইংরেজি ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য না। ল্যাটিন উৎস যে ইংলিশ ওয়ার্ডগুলো, সেই ইংলিশ ওয়ার্ডগুলোতে এ থাকলে, যেমন ক্রাইটেরিয়া, ফেনোমেনা, হ্যাঁ, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম থেকে আসছে, ফেনোমেনা, ফেনোমেনাম মেনোর থেকে আসছে, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন থেকে আসছে, আর রেডিয়াস এইটা হলো সিঙ্গুলার, আর এইটার প্লুরাল হলো রেডি, RADII, রেডি। এই রেডি হচ্ছে প্লুরাল, কিন্তু শুধু রেডিয়াস এইটা হলো সিঙ্গুলার, আমাদের চেয়েছে সিঙ্গুলার। এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনা, আমাদের হাই ভোল্টেজ মডেল 23। ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে রাখবেন, একইভাবে অন্যদেরকে মেনশন করবেন। সকল পরীক্ষার জন্য এক্সপার্ট ইংলিশটা সাথে রাখবেন। এই বলে আমাদের মডেল 23 শেষ করছি।